আজকে আমরা নবম শ্রেণীর রণজিৎ গড়াঙের প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা অঙ্কের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে কষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর উপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটা পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, সৌরজগতে প্রধান গ্রহ? উত্তর হবে খ 8টি। প্রশ্ন 2, কোনটি বামন গ্রহ? উত্তর হবে ঘ প্লুটো। প্রশ্ন 3, কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই? উত্তর হবে গ মঙ্গল। প্রশ্ন 4, কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? উত্তর হবে ঘ ইউরেনাস। প্রশ্ন 5, কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? উত্তর হবে ক টলেমি। প্রশ্ন 6, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক? উত্তর হবে ক কোপার্নিকাস। প্রশ্ন 7, নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি? উত্তর হবে ক চেন্নাই। প্রশ্ন 8, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? উত্তর হবে ঘ অরুণাচল প্রদেশ। প্রশ্ন 9, কোন অক্ষরেখায় গোধূলি স্থায়িত্বকাল সবচেয়ে কম? উত্তর হবে ঘ নিরক্ষরেখা। প্রশ্ন 10, ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাপ? উত্তর হবে ঘ 360 ডিগ্রি। প্রশ্ন 11, পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ? উত্তর হবে ক চাঁদের আকর্ষণ। প্রশ্ন 12, পৃথিবীর মেরুরেখা উলম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? উত্তর হবে ক 23.5 ডিগ্রি। প্রশ্ন 13, পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন? উত্তর হবে গ উপবৃত্তাকার। প্রশ্ন 14, নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়? উত্তর হবে গ 2100। প্রশ্ন 15, অপসূর অবস্থান হয় কোন তারিখে? উত্তর হবে খ 4ই জুলাই। প্রশ্ন 16, মহাবিষুব হয় কোন তারিখে? উত্তর হবে খ 21শে মার্চ। প্রশ্ন 17, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ? উত্তর হবে খ 66.5 ডিগ্রি। প্রশ্ন 18, মকর সংক্রান্তি হয় কোন তারিখে? উত্তর হবে ঘ 22শে ডিসেম্বর। প্রশ্ন 19, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? উত্তর হবে গ 66.5 ডিগ্রি। প্রশ্ন 20, কোন দেশটিতে গেলে মেরুপ্রবাহ দেখা যাবে? উত্তর হবে খ নরওয়ে। প্রশ্ন 21, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়? উত্তর হবে গ গুজরাট। পরের প্রশ্ন, সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লেখো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, বর্তমানে প্লুটো একটি প্রধান গ্রহ। এটি ভুল। প্রশ্ন 2, পৃথিবী ও মঙ্গলের আবর্তন সময় প্রায় এক। এটি ঠিক। প্রশ্ন 3, নিরক্ষরেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমশ কমে। এটি ঠিক। প্রশ্ন 4, টলেমি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন। এটি ঠিক। প্রশ্ন 5, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর। এটি ঠিক। প্রশ্ন 6, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে। এটি ভুল। প্রশ্ন 7, দিন রাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন। এটি ঠিক। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 5টি। প্রশ্ন 2, প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম ড্যাশ গ্রহের? উত্তর হবে নেপচুন। প্রশ্ন 3, ড্যাশ গ্রহের 1 বছরের থেকে 1 দিনের সময় বেশি? উত্তর হবে শুক্র। প্রশ্ন 4, একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে? উত্তর হবে ইউরেনাস। প্রশ্ন 5, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের
মূল কারণ ড্যাশ বল, উত্তর হবে কোরিওলিস বল। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও। প্রশ্নমান 1। প্রথম 21শে মার্চ, এটা হবে ঘ মহাবিষু। দ্বিতীয় প্রশ্ন 22শে ডিসেম্বর, এটা হবে চ মকর সংক্রান্তি। 3 21শে জুন, এটা হবে উম কর্কট সংক্রান্তি। 4 23শে সেপ্টেম্বর, এটা হবে ক জলবিষু। 5 4ই জুলাই, এটা হবে খ অপসুর। 6 তেসরা জানুয়ারি, এটা হবে গ অনুসুর। তারপরে 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, বর্তমানে বামন গ্রহের সংখ্যা কটি? উত্তর, বর্তমানে বামন গ্রহের সংখ্যা 5টি। প্রশ্ন 2, বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? উত্তর, বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞান শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। প্রশ্ন 3, পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত? উত্তর, পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় 24 ঘন্টা। প্রশ্ন 4, কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়? উত্তর, 3রা জানুয়ারি পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি হয়। প্রশ্ন 5, পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? উত্তর, পৃথিবীর কক্ষপথটির আকৃতি উপবৃত্তাকার। প্রশ্ন 6, কক্ষতলের কোন স্থানে সূর্য রয়েছে? উত্তর, কক্ষতলের মাঝখানে সূর্য রয়েছে। প্রশ্ন 7, কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? উত্তর, ইউরেনাস গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে। প্রশ্ন 8, মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা কি বলি? মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা মধ্যরাত্রি বলি। প্রশ্ন 9, রবিমার্গ সময়ে 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? উত্তর, রবিমার্গ সময় 21শে মার্চ তারিখে সূর্য বিষুব রেখায় লম্বভাবে কিরণ দেয়। তারপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নমান 2। প্রশ্ন 1, বামন গ্রহ কি? উত্তর, 6 নম্বর পাতায় আমরা এর উত্তরটা পাবো। আমরা লিখব, IAUর মতে যে সকল জ্যোতিষ্ক সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয়, জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত যা উদস্থিতিক ভারসাম্য বজায় রাখা ও আকৃতিক প্রায় গোলাকার হওয়ার পক্ষে যথেষ্ট, কিন্তু জ্যোতিষ্কটি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না, সেই জ্যোতিষ্কটিকে আমরা বামন গ্রহ বলি। প্রথমে এখান থেকে এতটা লিখব, তারপর লিখে দেব সেই জ্যোতিষ্কগুলিকে আমরা বামন গ্রহ বলি। প্রশ্ন 2, প্লুটোর বর্তমান পরিচয় কি? এর উত্তর তোমরা 10 নম্বর পাতায় পেয়ে যাবে। প্লুটো আগে প্রধান গ্রহ থাকলেও এখন হচ্ছে বামন গ্রহ। প্লুটো আগে প্রধান গ্রহ থাকলেও এখন প্লুটো বামন গ্রহ। প্রশ্ন 3, সূর্যের দৈনিক আপাতগতি কি? 15 নম্বর পাতায় দেখো, এখানে দেওয়া আছে সূর্যের দৈনিক আপাতগতি। আমরা এখান থেকে লিখব, পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির। পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলেই প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। তবে আমাদের কাছে মনে হয় সূর্যই পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে। সূর্যের এই অবস্থানের আপাত পরিবর্তন হলো সূর্যের দৈনিক আপাতগতি। এখান থেকে এতটা লিখে দেবো, তার সাথে এই ছবিটা এঁকে দেবো। প্রশ্ন 4, কোরিওলিস বল কি? 16 নম্বর পাতায় এখান থেকে আমরা লিখব, আবর্তনের কারণে পৃথিবীর ওপর যে বল সৃষ্টি হয় তা হলো কোরিওলিস বল। এই বলের প্রভাবেই বায়ু, সমুদ্রস্রোত ইত্যাদি সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এটি হলো ফেরালের সূত্র। এখান থেকে এতটা। কোরিওলিস বল কি, তার উত্তর। প্রশ্ন 5, ছায়াবৃত্ত কি? পেজ নাম্বার 16। এখান থেকে লিখব, পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখা হলো ছায়াবৃত্ত। পৃথিবী গোল বলে ছায়াবৃত্ত পূর্ণবৃত্ত অবস্থানে থাকে, যার একদিকে হয় দিন ও অপর দিকে হয় রাত। ছায়াবৃত্ত বরাবর উষা ও গোধূলি হয়।
পৃথিবী আবর্তিত হচ্ছে বলে ছায়াবৃত্ত এক স্থানে স্থির নয়, সর্বদা পশ্চিম দিকে সরতে থাকে এবং ছায়াবৃত্ত ঘুরতে থাকে বলেই দিন ও রাত্রির পর্যায়গুলিও পরিবর্তিত হয়। এখান থেকে এতটা। প্রশ্ন 6, উষা ও গোধূলি কি? 16 নম্বর পাতায় এখানে দেওয়া আছে, দেখো উষা ও গোধূলি। এখান থেকে এতটা লিখতে হবে, শুধু ব্র্যাকেটের এই লেখাটা লিখবে না। এখান থেকে এতটা লিখবে আর ব্র্যাকেটের এই লেখাটা লিখবে না, এখান থেকে এতটা বাদ দিয়ে। প্রশ্ন 7, পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো? 18 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে আবর্তন না থাকলে কি হতো। এখান থেকে এতটা। আবর্তন না থাকলে সূর্যের দিকে আলোকিত অংশে চিরদিন এবং বিপরীত অংশে চিররাত্রি থাকতো, ফলে একদিকে প্রবল উষ্ণতায় সব পুড়ে ছাই হতো এবং উল্টো দিকে প্রবল ঠান্ডায় কোনো কিছুই জন্মাতো না। এখান থেকে এতটা। প্রশ্ন 8, পৃথিবীর পরিক্রমণ কি? 18 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা লিখব। সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী আবর্তন করতে করতে নির্দিষ্ট পথে ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময় প্রদক্ষিণ করছে, একেই পৃথিবীর পরিক্রমণ বলা হয়। পৃথিবীর একবার পরিক্রমণের সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট ও 46 সেকেন্ড। এই সময় হলো সৌর বছর। হিসাবের সুবিধার জন্য সৌর বছরকে আমরা 365 দিনে ধরি। একবার পরিক্রমণে পৃথিবীর একটি বছর পূর্ণ হয় বলে পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। এখান থেকে এতটা। প্রশ্ন 9, পৃথিবীর কক্ষপথের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 18। এই যে দেখো এখানে কক্ষপথের কয়েকটি বৈশিষ্ট্য আছে, বলে 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, 1 2 3 4। এর মধ্যে থেকে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। 1 2 3 4। প্রশ্ন 10, পৃথিবীর অপসূর অবস্থান কি? 19 নম্বর পাতায় এখান থেকে লিখব, 4 জুলাই পরিক্রমণকালে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি থাকে, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এটি পৃথিবীর অপসূর অবস্থান। এখান থেকে এতটা। আর তার সাথে যদি এই ছবিটা এঁকে দিতে পারো ভালো হয়, এই যে অপসূর। প্রশ্ন 11, রবিমার কি? পেজ নাম্বার 19। এখান থেকে এতটা। যে কাল্পনিক পথে সূর্য সারা বছর কর্কট ও মকরক্রান্তির মধ্যে ঘোরাফেরা করছে সেই কাল্পনিক পথটা হলো রবিমার্গ। রবি মানে হচ্ছে সূর্য, মার্গ মানে হচ্ছে পথ। রবিমার্গ অবস্থানে সূর্য 21শে জুন কর্কটক্রান্তি রেখায়, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর বিষুব রেখায় এবং 22শে ডিসেম্বর কর্কটক্রান্তি রেখায় থাকে। এখান থেকে এতটা। প্রশ্ন 12, নিশীথ সূর্য কি? 22 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখব। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ যথাক্রমে দক্ষিণ ও উত্তর ও দক্ষিণ গোলার্ধের মেরুবৃত্ত সংলগ্ন অঞ্চলে দিনের দৈর্ঘ্য হয় 20 থেকে 22 ঘন্টা বা তারও বেশি। ফলে নিম্ন অক্ষাংশের আকাশ যখন গভীর অন্ধকারে ডুবে থাকে তখনও ওই অঞ্চলের আকাশে সূর্য থাকে, একেই নিশীথ সূর্য বলে। এখান থেকে এতটা। পরের প্রশ্ন, সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান 3। প্রশ্ন 1, কুলিন ও বামন গ্রহের তফাৎ কি? 6 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে প্রধান গ্রহ বা কুলিন গ্রহ এবং বামন গ্রহের পার্থক্য। 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্য আমাদের লিখতে হবে। প্রশ্ন 2, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর কেন? 14 নম্বর পাতায় এই যে দেখো দেওয়া আছে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ কেন।
এখান থেকে এতটা লিখতে হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 3, নিরক্ষরেখায় আবর্তন বেগ সবচেয়ে বেশি কেন? পেজ নাম্বার 15। এখান থেকে আমরা লিখব এখান থেকে এতটা। পৃথিবী অভিগত গোলক হওয়ায় পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয় বলে আবর্তন বেগও সব জায়গায় এক নয়। নিরক্ষরেখা বরাবর পরিধি সর্বাধিক বলে আবর্তন বেগ সবচেয়ে বেশি। তা ব্র্যাকেটে এই দুটো লিখে দেবো, 40,075 কিলোমিটার আর 40,075 ভাগ 24 ঘন্টা করলে হবে 1670 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে এতটা লিখবো, ওই ব্র্যাকেটের অংশগুলো লিখবো, তার সাথে এই ছবিটা আঁকবো। এই ছবিটা এঁকে দেবো। প্রশ্ন 4, পৃথিবীর আবর্তন কিভাবে বায়ু প্রবাহকে প্রভাবিত করে? 16 নম্বর পাতায়। তাহলে দেখো এখানে পৃথিবীর আবর্তনের কারণে কোরিওলিস বলের সৃষ্টি হয়, আর কোরিওলিস বল হচ্ছে বায়ু প্রবাহকে প্রভাবিত করে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে কীভাবে প্রভাবিত করে, তাহলে তার প্রভাবটা এখান থেকে লিখব। এই যে এখানে দেখো প্রভাব বলে দেওয়া আছে, এখানে এক নম্বর পয়েন্ট আছে, আর পরে 17 নম্বর পেজে 2 আর 3 এই 3টে পয়েন্ট দিতে হবে, যে পৃথিবীর আবর্তন বায়ু প্রবাহকে কীভাবে প্রভাবিত করে সেটা লিখতে হবে। এই কোরিওলিস বলের প্রভাবটা লিখতে হবে এখান থেকে, এখানে 1 নম্বর পয়েন্ট, আর পরের পেজে 2 আর 3 এতটা। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু এই 3 প্রকার নিয়ত বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বয়ে যায়। এই নিয়মে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে বাঁকে। 2, এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে ঘূর্ণবাতের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে। প্রতি ঘূর্ণবাতে এর বিপরীতভাবে বায়ু কেন্দ্র থেকে বেরিয়ে যায়। 3, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, সমুদ্রে চলা জাহাজ এই বলের প্রভাবেই বেঁকে যায়। এই 3টে পয়েন্ট লিখে দেবো। প্রশ্ন 5, উষা ও গোধূলি কেন হয়? 16 নম্বর পাতায়। এখান থেকে লিখতে হবে উষা গোধূলি, এখান থেকে এতটা। উষা গোধূলি কেন হয় তার উত্তর এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা, যেহেতু 3 নম্বর আছে, এই ছবিটা আমরা এঁকে দেবো, উষা গোধূলির সৃষ্টি। এই ছবিটা আঁকবো আর উষা গোধূলির প্যারাটা পুরো লিখে দেবো, এখান থেকে এতটা। প্রশ্ন 6, 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ হয় কেন? 18 নম্বর পাতায়। দেখো এখানে অধিবর্ষ বলে যে প্যারাটা আছে সেটা লিখতে হবে। এখান থেকে শুরু করব আমরা, এত অবধি লিখে তারপর পরের পাতায় 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। এই লাস্টটা দেখো লেখা আছে, এই কারণে 4 বছর অন্তর ক্যালেন্ডারে আমরা একটি দিনকে অতিরিক্ত দেখি। এটাই আমাদের প্রশ্ন, যে 4 বছর অন্তর ক্যালেন্ডারে আমরা একটি দিনকে অতিরিক্ত দেখি কেন? তাহলে অধিবর্ষর যে প্যারাটা পুরো লিখতে হবে। 18 নম্বর পাতার এখান থেকে এতটা লিখব, তারপর 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, অপসুর ও অনুসুর অবস্থানের পার্থক্য কি? পেজ নাম্বার 19। দেখো 19 নম্বর পাতায় দেওয়া আছে পৃথিবীর অপসুর ও অনুসুরের পার্থক্য, 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্ট লিখতে হবে। প্রশ্ন 8, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে সূর্যকে একটানা, এটা 7 দিন হবে না 9 দিন হবে, 9 দিন বেশি দেখা যায় কেন? 19 নম্বর পাতায় এই যে দেখো দেওয়া আছে অপসুর ও অনুসুর অবস্থানের ফল, এটাই হচ্ছে যে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল 9 দিন দীর্ঘতর কেন, তার উত্তর এখান থেকে এতটা লিখব। অপসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের দূরত্ব বেশি বলে পরিক্রমণ বেগ কমে এবং
অনুসুর অবস্থানে দূরত্ব কম বলে বেগ বাড়ে, তাই দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে একটানা 9 দিন সূর্যকে বেশি দেখা যায়। এই ব্র্যাকেটের অংশটাও লিখবে 24 ঘন্টা ইন্টু 9 মানে 216 ঘন্টা। ফলে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল 9 দিন দীর্ঘতর। এখান থেকে এতটা। প্রশ্ন 9, কর্কট ও মকর সংক্রান্তির পার্থক্য কি? 22 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য। 4টে পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট লিখতে হবে। প্রশ্ন 10, উচ্চ অক্ষাংশে নিশীথ সূর্যের অবস্থা হয় কেন? পেজ নাম্বার 22। এর উত্তর হবে এখান থেকে এতটা। পুরো প্যারাটাই লিখতে হবে। নিশীথ সূর্যের দেশ, তার পুরো প্যারাটাই লিখতে হবে এখান থেকে এতটা। প্রশ্ন 11, অরোরা কি এবং কেন সৃষ্টি হয়? 24 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে অরোরা বা মেরুপ্রভা আর কেন হয়। তাহলে অরোরা কি, তার উত্তর হচ্ছে এখান থেকে এতটা, আর কেন হয় তার উত্তর হবে এখান থেকে এতটা। মানে পুরো প্যারাটাই লিখতে হবে এখান থেকে এতটা। কি হচ্ছে এখান থেকে এতটা, আর কেন হচ্ছে এখান থেকে এতটা। পরের প্রশ্ন, রচনাধর্মী প্রশ্নাবলী। প্রশ্নমান 5। প্রশ্ন 1, পৃথিবীর আবর্তনের প্রধান দুটি ফলাফল উল্লেখ করো। 15 নম্বর পাতায় দেখো একদম শেষে দেওয়া আছে পৃথিবীর আবর্তনের ফলাফল। তাহলে তার মধ্যে প্রধান দুটি লিখতে বলেছে ফলাফল। তাহলে একটা আমরা লিখবো সূর্যোদয় ও সূর্যাস্ত, এখান থেকে এতটা। আর আরেকটা পয়েন্ট লিখবো 2 নম্বর পয়েন্টটা দিন ও রাত্রি সংঘটন, সেটা এখান থেকে এতটা। আর তার সাথে এই ছবিটা এঁকে দেবো। প্রথম দুটো পয়েন্টই লিখে দেবো, এক হচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত আর দ্বিতীয় হচ্ছে দিন রাত্রি সংঘটন। প্রশ্ন 2, আবর্তনের প্রভাবে দিন ও রাত্রি কিভাবে ঘটে চিত্র এঁকে দেখাও। 16 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে দিন রাত্রি সংঘটন, এটাই উত্তর হবে। প্রথমে এখান থেকে এতটা লিখব আর এই ছবিটা এঁকে দেবো, যেহেতু চিত্র সহ বলেছে তাই প্রথমে এখান থেকে এতটা লিখব আর এই ছবিটা আঁকবো। প্রশ্ন 3, চিত্র এঁকে অপসুর ও অনুসুর অবস্থান বোঝাও এবং এই অবস্থানের ফলাফল উল্লেখ করো। পেজ নাম্বার 19। প্রথমে পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান, এই প্যারাটা পুরো লিখবো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবো। তারপর ফলাফল, এই যে এটা হচ্ছে ফল, অপসুর ও অনুসুর অবস্থানের ফল, সেটা আমরা লিখবো এখান থেকে এতটা। তারপর এই ছবিটা আঁকবো, ছবিটাও আঁকতে বলেছে। তাহলে প্রথমে আমরা পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান, এই প্যারাটা পুরো লিখবো এখান থেকে এতটা। তারপর তার ফল লিখবো এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবো। প্রশ্ন 4, কর্কট ও মকর সংক্রান্তিতে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের অবস্থা কিরূপ হয় চিত্র এঁকে বোঝাও। 20 নম্বর পাতায় প্রথমে বলেছে কর্কট সংক্রান্তিতে, তাহলে 1 নম্বর যে পয়েন্ট আছে যে 21শে জুন কর্কট সংক্রান্তি, সেটার এখান থেকে এতটা পুরোটা লিখে দেবো, এখান থেকে এতটা। আর 21শে তার সাথে এই ছবিটা আঁকবো, 21শে জুনের যে পৃথিবীর অবস্থান সেটা, এখান থেকে এতটা লিখবো, তারপর এই ছবিটা আঁকবো। আর তারপর চেয়েছে মকর সংক্রান্তি, যেটা 3 নম্বর পয়েন্টে আছে দেখো, এখান থেকে শুরু করে 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, সেটা এখান থেকে শুরু করে 21 নম্বর পেজের ফার্স্ট লাইনটা লিখবো এত অবধি। 20 নম্বর পেজের 3 নম্বর পয়েন্টটা এখান থেকে শুরু করব, উত্তর গোলার্ধের দিন ছোট রাত বড়, ওখান থেকে শুরু করে 21 নম্বর পেজের এত অবধি লিখে দেবো। আর তার সাথে 20 নম্বর পেজে 22শে ডিসেম্বরে যে ছবিটা আছে সেটা এঁকে দেবো, এই ছবিটা। প্রশ্ন 5, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন?
22 নম্বর পাতায় এই যে ঋতু পরিবর্তন কেন হয় এখান থেকে শুরু করব। তারপর 1 নম্বর পয়েন্টটা লিখব দিন ও রাতের দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি। তারপর 23 নম্বর পেজের সেই পয়েন্টটা এত অবধি লিখব। তারপর 2 নম্বর পয়েন্টটা লিখব সূর্যরশ্মির পতন কোণ এত অবধি। তাহলে 22 নম্বর পাতায় এখান থেকে শুরু করে 23 নম্বর পাতার সেখানে হয়েছে শীতকাল এত অবধি লিখব। তারপর এই ছবিটা এঁকে দেবো। প্রশ্ন 6, পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয়? 23 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে ঋতু পরিবর্তন কিভাবে ঘটে। এখান থেকে শুরু করে 4টে পয়েন্ট আছে। 1, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল মে জুলাই। 2, উত্তর গোলার্ধে শরৎ এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল আগস্ট সেপ্টেম্বর। 3, উত্তর গোলার্ধে শীত ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল নভেম্বর জানুয়ারি। তারপরে পরের পেজে 4 নম্বর পয়েন্ট, উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে শরৎ ফেব্রুয়ারি এপ্রিল। এই 4টে পয়েন্ট লিখে দেবো এত অবধি। তেইশ নম্বর পেজের শুরু হচ্ছে ঋতু পরিবর্তন কিভাবে ঘটে। এখান থেকে শুরু করে 24 নম্বর পেজের 4 নম্বর পয়েন্ট অবধি এতটা। এই 4টে পয়েন্ট লিখে দেবো। আর তার সাথে 23 নম্বর পাতায় দেখো যে ছবিটা আছে পৃথিবীর ঋতু পরিবর্তন সেই ছবিটাও এঁকে দেবো।